আকাশে কালো মেঘের ঘটা। আমার ভাষাতে ভূত কি জানো? বনের দুলাল হাসি তার হতে দাঁড়ে দুই ফিরিল বোন আর এক স্মৃতি। ভাইয়ের সংসার। মাহেশ্বরী অডিও ভাইবস। নমস্কার। আজ মাহেশ্বরী প্রোডাকশনস অরিজিনাল সকল শ্রোতা বন্ধুর মনোরঞ্জনের জন্য নিয়ে এসেছে অনির্বাণ আচার্যের লেখা গল্প নিশ্চিন্ত ধাম। আচ্ছা, গল্পের নামটা শুনে কি মনে হচ্ছে বলুন তো? সুখ, শান্তি, আনন্দ, সমৃদ্ধিতে পরিপূর্ণ একটি বাড়ির গল্প, তাই তো? কিন্তু একটুও এসব ভাবনা নিয়ে এই গল্পটি শুনবেন না, কারণ এটি একটি গা শিউরে ওঠা ভয়ানক এক ভৌতিক গল্প। কি বলছেন? কতটা ভয়ের? সেটা জানতে হলে তো এখনই শুনতেই হবে মাহেশ্বরী প্রোডাকশনস অরিজিনাল আজকের গল্প নিশ্চিন্ত ধাম, কলমে অনির্বাণ আচার্য। রাতের ঘুরঘুরটি অন্ধকারে প্রায় জনমানবহীন একটি স্টেশনে নেমে থমকে গেল বিজয়। সচরাচর এইখানে তো ট্রেন দাঁড়ায় না, তবে আজ দাঁড়ালো কেন? বিজয় দেখল তারই মতন আরো অনেকে নেমে এদিক ওদিক ঘুরছে। কেউ কেউ স্টেশনে নেমেই বিড়ি ধরিয়ে মৌজ করে সুখ টান দিচ্ছে। মনে মনে একটু হেসে নিল বিজয়। তারপর ভাবল, ইস, মোবাইলে যদি চার্জটা থাকতো তাহলে পটাপট কয়েকটা স্ন্যাপ নিয়ে স্টেশনের নাম সহ ফেসবুকে আপলোড করে দিত। তারপরে তার পোস্ট ভাইরাল হওয়ার থেকে কে আটকায়? ঠিক তাই, ঠিক তাই। এইটাই জীবনের একমাত্র লক্ষ্য বিজয়ের, ফেসবুকে পোস্ট ভাইরাল করা। বেচারির জীবনের খুব দুঃখ। 30টার বেশি লাইক কোনো দিনও হয় না তার। আচমকা একটা গলার স্বর ঠিক কানের কাছে এসে ধরা দিল। দেশলাই হবে দাদা। কথাটা শেষ হতে না হতেই একটা তীব্র মরা পচা আষ্টে গন্ধ নাকে গিয়ে অন্নপ্রাশনের ভাত উঠে যাওয়ার জোগাড় করলো বিজয়ের। মুখ ঘুরিয়ে দেখল বছর 50-এর এক প্রৌঢ়। সারা মুখেই তার বলি রেখা, মাথায় কাঁচা পাকা চুল, খানিকটা উস্কো খুস্কো, আর গায়ে একটা ময়লা ফতুয়া আর ময়লা লুঙ্গি। লোকটা নিশ্চয়ই বাসি মাংস দিয়ে চুল্লু গিলেছে। মনে মনে এই ভাবল বিজয়। লোকটা চোখ দুটো অস্বাভাবিক রকমের লাল। লোকটা আবার বলল, বিড়ি ধরাবো বাবু, তাই একটু দেশলাই হবে। বিজয় বুক পকেট থেকে দেশলাইটি বের করে লোকটার হাতে দিল। লোকটা দিব্যি মনের সুখে দেশলাই জ্বালিয়ে বিড়ি ধরিয়ে দেশলাইটা আবার বিজয়ের হাতে দিয়ে বলল, আসল কথা, বিড়ি না খেলে রাতে ভাড়া মারতে পারি না। বিজয় বলল, তুমি কি রিক্সা চালাও? লোকটা একটা অদ্ভুত রহস্য মেশানো খ্যাঁক খ্যাঁক হাসি হেসে দিল।
পৌঁছে দে, যে যখন বলে। বুঝলাম। বলে আবার ট্রেনের দিকে মুখ ঘোরালো। তারপর এদিক ওদিক চাওয়ালার খোঁজ করতে লাগলো সে। ব্যাপারটা বোধহয় লোকটা বুঝতে পেরেছিল। তারপর লোকটা বলল, চা পেলে একটা আমাকে দেবেন দাদা? হ্যাঁ, আচ্ছা তেঁদর লোক তো তুমি। খেপে গিয়ে বলল বিজয়, এখানে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো কিনা তার কোনো ঠিক নেই, তারপর উটকো এসে বাইনা ধরেছে। ধুর। বলে কম্পার্টমেন্টের দিকে এগোতে লাগলো সে। দূর থেকে, যেন বহু দূর থেকে শুনতে পেল আবার আবার সেই খ্যাঁক খ্যাঁক হাসির শব্দটা। বিজয়ের মনে হলো একবার পিছনে ঘুরে দেখা, কিন্তু সেটা আর সে করল না। ট্রেনে উঠতে যাবে এমন সময় ট্রেনের টিটির সাথে তার দেখা হয়ে গেল। কি ব্যাপার দাদা, ট্রেনটা এখানে কেন দাঁড়ালো? আর বলবেন না মশাই, সামনে মালগাড়ি উল্টেছে। এত রাতে ঝড় বাদলায় রেস্কিউ টিমও কোনো কাজ করতে পারছে না, তার ওপরে প্রেস মিডিয়ার ঝামেলা, সব মিলিয়ে একদম বিচ্ছিরি ব্যাপার। ট্রেন আর ছাড়বে বলে তো মনে হচ্ছে না। সে কি? কথাটা বলেই মাথায় হাত পড়ে গেল বিজয়ের। কালকের মধ্যেই সুন্দরপুর তাকে তো পৌঁছতে হবেই। একমাত্র মামাতো বোনের বিয়ে বলে কথা। মাথায় হাত পড়ে যাওয়াটা স্বাভাবিক ছিল। বিজয়ের কম্পার্টমেন্টে উঠে নিজের রুকস্যাকটা কাঁধে চড়িয়ে নিয়ে একটা ডিসিশন নিয়ে নিল। আজ রাতটা এই এদো জায়গায় কোনো সস্তার হোটেলে কাটিয়ে দেবে। তারপর কালই যা গাড়ি পাবে তাতে যত ভাড়াই লাগুক না কেন, তাই দিয়ে সুন্দরপুরে সে পৌঁছে যাবে। আর সে ট্রেনের ভরসা করবে না। লটবহর নিয়ে ট্রেন থেকে নেমে একটু এদিক ওদিক দেখতে দেখতে বিজয় এগিয়ে থাকলো। এমন সময় একটা চাওয়ালা নজরে এলো বিজয়ের। কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, এখানে কোনো সস্তার হোটেল পাওয়া যাবে? কথাটা শুনে চাওয়ালা কেমন জানি একটু হতভম্ব হয়ে গেল। মানে জীবনে এমন কথা সে যে কখনো শুনবে এমন যেন সে প্রত্যাশাই করতে পারে না। কিছুক্ষণ এভাবে তাকিয়ে সে বলল, না না, এখানে তো হোটেল মোটেল হবে না। হ্যাঁ, আপনি মেলা ভ্যাজ ভ্যাজ করে আমার মাথা খাবেন না তো। যত সব। কথাটা বলেই হন হন করে হাঁটা দিল ছেলেটা। অবাক হয়ে গেল বিজয়। মনে মনে বলল, আচ্ছা মুশকিল তো, হোটেলের কথা বলতে এরকম তেলে বেগুনে জ্বলে ওঠার কি মানে? কে দাদা, হোটেল খুঁজছেন বুঝি? হ্যাঁ, কানের কাছে আবার সেই খ্যানখ্যানে গলার স্বর আর সেই মরা পচা গন্ধ নাকে এলো বিজয়ের। মুখ ঘুরিয়ে দেখল, ঠিক ঠিক যা ভেবেছে তাই, এই লোকটা আবার এসেছে। বিজয় বলল, হ্যাঁ তা তো খুঁজছি, কিন্তু এখন যা মনে হচ্ছে রাত এখানেই কাটাতে হবে। কে বললো? হ্যাঁ, আসলে এখানে হোটেল আছে, ছোট জায়গা কিনা সবাই জানে না, তাই ওরম বলে। আপনি আসুন, আপনি আসুন। আপনি আপনি আমাকে বিড়ি ধরাতে দেশলাই দিলেন, আমারও তো আপনাকে সাহায্য করতে হবে নাকি? বলেই আবার তার সেই খ্যাঁক খ্যাঁকে হাসিটা হেসে নিল লোকটা। অন্য সময় হলে বিজয় স্রেফ গালি দিয়ে তাড়িয়ে দিত তাকে, কিন্তু এখন যা অবস্থা তাতে এই লোকটাকে বোধহয় চটানো ঠিক হবে না। এই হলো গিয়ে অগতির গতি। বিজয় অগত্যা রাজি হয়ে গেল। লোকটা বিজয়কে নিজের রিকশায় বসিয়ে রওনা দিল নিশুতি রাতে কোনো এক নাম না জানা পথে। চলতে চলতে আচমকা একটা
কেমন যেন অনুভূতি হতে লাগলো বিজয়। অনুভূতিটা কেমন যেন অস্বাভাবিক। সে এমনিতে দুর্দমনীয় সাহসী ছেলে, একা ভূত দেখার চক্করে বহুবার হানা বাড়িতে আর ভাঙা নীলকুঠিতে সে একাই রাত কাটিয়েছে। শ্মশানে অঘরীদের আখাড়ায় নানা অলৌকিক কাজ সে দেখেছে। এখনকার দিনে সে একজন মস্ত লেখক এই হরর সিরিজের। তবুও এই অনুভূতিটা যেন সে কিছুতেই এড়িয়ে যেতে পারছিল। শুকনো শুকনো আঁশের মতন কি যেন মাঝে মাঝেই ওর গায়ে এসে লাগছিল। সেটা কি ওই রিক্সাওয়ালার গায়ের থেকে আসছিল নাকি অন্য কিছু? আচ্ছা, একটু স্ট্রিট লাইট জ্বলছে না কেন? এখানে কি তবে লোডশেডিং? এইসব নানা চিন্তা তার মাথায় ঘুরছিল। এমন সময় রাতের অন্ধকার ভেদ করে সেই ঠান্ডা গলার স্বরটা আবার বলে উঠল, অনেকেরই ট্রেন দাঁড়িয়ে গেলে হোটেলের খোঁজ করে, আমি তাদের নিয়ে যাই। আপনাকেও নিয়ে যাচ্ছি, ভালো লাগবে আপনার। আচ্ছা, তা কি নাম হোটেলের? নিশ্চিন্ত ধাম। হ্যাঁ, কি নাম? নিশ্চিন্ত ধাম? বলি এটা হোটেলের নাম নাকি বাড়ির নাম? তা বাড়ির নামই বটে। আগে ওটা বাড়ি ছিল, এখন হোটেল। নামটা বদলাইছে। ও আচ্ছা, তা কার বাড়ি ছিল? সে অনেক কাল আগের কথা। ইংরেজদের সময়ের মস্ত জমিদার হরিনারায়ণ চাটুর্যের বাড়ি ছিল ওটা। ও, তা এখন ওই হোটেলের মালিককে? কত শত বলতে পারবো না দাদা। কথাটা শুনে চুপ করে গেল বিজয়। এখন একে চটিয়ে একেবারে লাভ নেই। যদি মাঝ রাস্তায় নামিয়ে দেয় তাহলেই তো চিত্তির। অতএব চুপ করে থাকাটাই শ্রেয়। আরো মিনিট খানিক চলার পরে রিক্সাওয়ালাটা একটা আধ ভাঙা দেওয়াল জুড়ে শ্যাওলা আর বটের চারা গজিয়ে ওঠা বাড়ির জং ধরা বিশাল লোহার গেটের সামনে এসে দাঁড় করালো রিক্সাটাকে। টর্চের আলোতে সোজা গিয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে বাড়িটার ভাঙা নেম প্লেট। তার উপর লেখা আছে নিশ্চিন্ত ধাম, স্থাপিত 1903। অবাক হয়ে খানিকক্ষণ তাকিয়ে থেকে রিক্সাওয়ালাটার দিকে ফিরে বিজয় জিজ্ঞেস করলো, তুমি শিওর এটা একটা হোটেল? আমি তো রোজ আসি, আর আমি জানবো না? দাঁড়ান। কথাটা বলে সে জোরে হাঁক দিল, কর্তা, ও কর্তা, কর্তা গো। একটা স্লো পাওয়ারের আলো, যদিও সেটা বৈদ্যুতিক আলো না গ্যাস লাইট বুঝতে পারল না বিজয়। জ্বলে উঠল ভিতরে। তারপরে কাঠের দরজাটা ক্যাচ শব্দে খুলে গেল। একটা ধোপ দুরস্ত ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক বেরিয়ে এলেন। টর্চের আলোতেও তার হাতের আংটির বাহার আর গলার সোনার চেন আর পায়ের নাগরা জুতো নজর এড়াল না বিজয়ের। এইরকম ভাবে আজকালকার যুগেও যে কোনো লোক সাজতে পারে, এটা কি সম্ভব? এইরকম ভাবে ভাবতে ভাবতেই মনে মনে একটু হেসে নিল বিজয়। লোকটা হেসে লোহার গেটটা খুলে দিল। রিক্সাওয়ালা বলল, অতিথি এনেছি কর্তা, রাতের অতিথি। লোকটা বিজয়কে দেখে স্মিত হাস্য করে বলল, আসুন আসুন, আমার নাম শিবনাথ চট্টোপাধ্যায়।
আমি এ বাড়ির কর্তা। বিজয় বলল, কিন্তু রিক্সাওয়ালা যে বলল এটা একটা হোটেল। না, হোটেল না, রুম স্টে। আসুন আসুন, আপনি ভেতরে আসুন। আসছি, দাঁড়ান, ভাড়াটা মিটিয়ে। কথাটা বলেই সে পিছন ঘুরতেই দেখে কোথায় কে। সব তো ভোঁ ভাঁ। ওর কাজ শেষ হয়েছে, তাই ও চলে গেছে। ও ভাড়ার আশা করে না। আপনি আসুন। কি কিন্তু ওর ভাড়া? আপনাকে বললাম না ওর কাজ শেষ, ও চলে গেছে। আপনি আসুন, আবার দেখা হলে ভাড়া মিটিয়ে দেবেন। আসুন। অগত্যা বিজয় লোকটার পিছু নিল, কিন্তু মনের মধ্যে সেই অতীন্দ্রিয় ভয়ের অনুভূতিটা কিছুতেই পিছু ছাড়ল না তার। বিজয় বাড়ির ভিতরে ঢুকতেই লোহার গেটটা নিজে থেকেই নিঃশব্দে বন্ধ হয়ে গেল। ঘরে ঢুকতে ঢুকতে প্রশ্নটা করল বিজয়, তা আপনাদের এখানে রুম স্টের রেট কি? যে যা ভালোবেসে দেয় তাই নি। টাকার মূল্যে তো সবকিছু বিচার। কথাটা বিজয়ের দিকে না তাকিয়ে সামনের দিকে হেঁটে যেতে যেতে বললেন ভদ্রলোক। বিজয় এদিক ওদিক তাকিয়ে দেখে নিচ্ছিল পুরো বাড়িটাকে। বাইরে থেকে যা আন্দাজ করেছিল, ঘরে ঢুকে দেখলো সেটা মোটেও মিথ্যে নয়। আলোটা যেটা ও বাইরে থেকে দেখেছিল সেটা ছিল হ্যাজাকের আলো। টর্চ এই মুহূর্তেই বেগারবাই করতে শুরু করে দিয়েছে। উফ, আর কি ভালো লাগে। বিজয় টর্চের গায়ে কয়েকবার চাপড় মারল। লোকটা বলল, এত বড় বাড়ি মেনটেন করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। কিন্তু বাড়ি ছেড়ে যে চলে যাব সেই উপায়ও তো নেই আমার। বিজয় বলল, কেন? সেই উপায় নেই কেন? আর বাই দ্য ওয়ে, এখানে ইলেকট্রিসিটি নেই? লোকটা মুচকি হাসলো। এই ছেঁদো গাঁগঞ্জে ইলেকট্রিসিটি তো সব। প্রায় অবিশ্বাস আর কৌতুক মিশিয়ে বলে উঠল বিজয়, এই 2019-এ দাঁড়িয়েও ইন্ডিয়াতে এমন জায়গা আছে? তারপর ভিড় ভিড় করতে করতে বলল, কই জানতাম না তো, ভেরি স্ট্রেঞ্জ। কতই বা বয়স তোমার হে ছোকরা, আর কতটুকুই বা জানো? বেশ গম্ভীর ভৎসনা করে দিল শিবনাথ। আমার রুম কোনটা? কাঠের সিঁড়ি বেয়ে ভদ্রলোকের পিছু চলতে চলতে বলল বিজয়। ইতিমধ্যেই সে লক্ষ্য করেছে দেওয়ালের পলেস্তেরাগুলো খসে খসে পড়ে সেখান থেকে ইট আর বালির পাঁজর বেরিয়ে পড়েছে। সারা দেওয়ালগুলো ক্ষুরোধার দাঁত কপাটি বের করে নিঃশব্দ হাসি হাসছে। দেওয়ালে কান পাতলে যেন শোনা যাবে নিঃশব্দ কারুর ফিস ফিসানি। শিবনাথের সাথে কাঠের সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় সে দেখতে পেল আগেকার দিনের দেওয়ালে আটকানো ওয়াল হ্যাঙ্গিং ক্যান্ডেল স্টিক্স। বিজয় বিভিন্ন ওয়েব সিরিজ, সিনেমা এইসবে এই জিনিসটি দেখেছে, কিন্তু সাক্ষাৎ চোখের সামনেও, তাও আবার এই রকম রহস্যময় বাড়িতে ঝড় জলের রাতে এভাবে জ্বলন্ত মোমবাতি সমেত দেখবে, এই আশা সে করেনি। দোতলায় এসে একবার হামল শিবনাথ, তারপর বাদিকের একটা ঘরের দরজায় একটু ঠেলা দিতে সেটা ওই একই রকম বিভৎস ক্যাচ শব্দে খুলে গেল। ভিতরে
ঘন অন্ধকার। এদিকে টর্চটাও গেছে। বড্ড মুশকিলে পড়ল বিজয়। শিবনাথ বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি মোমবাতি নিয়ে আসছি। কথাটা বলেই সে আলো আধারির করিডোরে হেঁটে এগিয়ে চলে গেল। কি নিঃশব্দে চলাফেরা করে বাবা লোকটা, পায়ে কি সাইলেন্সার লাগানো আছে নাকি? নিজের মনেই বিড়বিড় করে ঘন অন্ধকারের গ্রাস হওয়া ঘরটার দিকে তাকালো বিজয়। হঠাৎ আবার আবার সেই অনুভূতি, কিছু একটা অমঙ্গল হবে, কিছু একটা অপচ্ছায়া তাকে একটু একটু করে গ্রাস করবেই। মুহূর্তের মধ্যেই শরীরে যেন হিমশীতল স্রোত বয়ে গেল বিজয়ের। কি ভাবছো? হ্যাঁ হ্যাঁ, কে কে? আরে আমি হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে শিবনাথ। তার চোখের দিকে তাকিয়ে কেমন যেন একটু অস্বস্তি হলো বিজয়ের। মোমবাতির রিফ্লেকশন কিনা জানি না, তবে শিবনাথের চোখ দুটো কেমন যেন স্ফটিকের চোখের মতো নিষ্প্রাণ লাগছিল। শিবনাথ বলল, এসো, ঘরে এসো। শিবনাথের সাথে বিজয় ঘরের মধ্যে ঢুকলো, আর সঙ্গে সঙ্গে একটা বিকট আষ্টে গন্ধ তার গা গুলিয়ে দিল। বিজয় ঠিক যেমনটা হয়েছিল স্টেশনের ওই লোকটার বেলায়। বিজয় নাকে রুমাল চেপে বলল, কি দুর্গন্ধ! ঘর পরিষ্কার করেন না আপনি? এই দেখো দেখি, এই এঁদোগায়ে লোক কোথায় পাবো? তাই একা মানুষ সপ্তাহে একবার করে করি। বিছানাপত্র সব গোছানো পরিষ্কারই আছে, আর পাশে বাথরুম। অগত্যা তা রাতে মোমবাতি ভরসা, তাই তো? হ্যাঁ, সেটাই আর কি। আমি পাশের ঘরেই আছি, একদম চিন্তা করবেন না। মোমবাতিটা রেখে শিবনাথ আবার আলো আধারির করিডোরে মিলিয়ে গেল। বিজয় আস্তে করে দরজাটা বন্ধ করে পিছনে ঘুরে সাদা চাদর পাতা বিছানাটার উপর বসল। তারপর তার চোখ গেল সামনের দেওয়ালটার দিকে। একটা প্রকাণ্ড সাইজের হাতে আঁকা অয়েল পেন্টিং, একজন স্ত্রীলোকের। শাড়িটা অত্যন্ত দামি, কোনো সেকেলের শাড়ি সেটা আর বলে দিতে হবে না। গায়ের গয়নার প্রাচুর্য আর সাজবাহারের অতিশয্য বুঝিয়ে দিচ্ছে যে ইনি কোনো রাজমহিষী ছিলেন, সম্ভবত হরিনারায়ণ জমিদারের বউ বোধ হয়। মনে মনে এরকমটাই আন্দাজ করল বিজয়। তারপর খাটে উঠে, যদিও সেটাকে খাট না বলে মহারাজা পালঙ্ক বলাই ভালো, তাতে উঠে ফু দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিল। সে চোখ বন্ধ করল, আর তারপরেই সুখ নিদ্রার অনুভূতি। এতক্ষণে মনে হচ্ছে বাড়ির নামটা সার্থক। ঘুম জড়ানো চোখে কথাটা বলল বিজয়। তারপর ঘুমে ঢলে পড়ল। রাত তখন তার নিস্তব্ধতায় জেগে উঠল। গ্র্যান্ডফাদার ক্লকের ভীমনাদ ঢং ঢং করে জানিয়ে দিল রাত 3টে বাজে, অর্থাৎ দ্য ডেভিলস আওয়ার শুরু হয়ে গিয়েছে। ঘুমন্ত বিজয় বুঝতেও পারল না তার বন্ধ ঘরে আর এক মূর্তির নিঃশব্দ আবির্ভাব হয়েছে। রাত 3টের একটু পরেই এক
দম বন্ধকারী ভ্যাপসা ভাব যেন ধীরে ধীরে চেপে ধরছিল বিজয়ের পুরো গোটা শরীরটাকে। তারপর হঠাৎ করে সে ছটফট করে উঠল। বিজয়ের পুরো শরীরে যেন ছটফটানি হচ্ছে। কি হলো? আচমকা শরীরটা এমন করছে কেন? তবে কি আবার ব্লাড প্রেশারের সমস্যা শুরু হলো নাকি? ভাবতে ভাবতে ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল বিজয়ের। কিন্তু এ কি? ঘরে ঢোকার সময় যে আষ্টে গন্ধটা সে পেয়েছিল সেটা প্রবল হয়ে উঠেছে কেন? বিজয় শ্বাস নিতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে বিজয়ের। কোনো ক্রমে উঠে জল খেতেই হবে এই মনে করে উঠতে যাবে, এমন সময় লক্ষ্য করল যে তার শরীরটা যেন বিছানা থেকে হালকা করতে পারছে না। অনেক চেষ্টা করেও সে নিজের শরীরের একটাও অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারল না। সে একবার গলা ছেড়ে চিৎকার করে ডাকারও চেষ্টা করলো শিবনাথকে ডাকার, কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হলো তার। কোনো এক প্রবল অশরীরী শক্তি তার গলার স্বর কেড়ে নিয়েছে। হ্যাঁ, সে বোবা হয়ে গেছে, একদম বোবা। এই অবস্থায় সে কাঁদবে কি করে সে তাও জানে না। শুধু অনুভব করতে পারছে প্রবল ভয় আর উত্তেজনায় সে প্রচন্ডভাবে ঘামতে শুরু করেছে। এমন সময় খুব চাপা আর অতি দুর্গন্ধযুক্ত একটা মেহেলি গলার আর্দ্র হাসি ভেসে এলো তার কানে, খুব কাছে, একদম কানের লতির কাছে। মুখটা এনে কেউ যেন হাসছে। তারপর সেই নারী কণ্ঠ একটা আওয়াজ করল। ভয়ে এবার গোঙাতে শুরু করলো বিজয়। আচমকা তার মনে হলো তার খোলা চোখের সামনের ঘন অন্ধকার যেন আরো বেশি ঘন হয়ে উঠেছে, যেন কোনো এক ছায়া মূর্তি তার মুখের সামনে মুখ এনে তাকে দেখছে। ঘরে যদি একটা আলো কেউ জ্বালাতেন এবং দেখতেন তাহলে দেখতে পেতেন বিজয়ের চোখ দুটো বিস্ফারিত, কণ্ঠনালী ফুলে উঠেছে, কপালে এত ভাঁজ পড়েছে, এত ভাঁজ কোনো সাধারণ মানুষের পড়তেই পারে না। মেয়ে কণ্ঠস্বরটা এই প্রথম কথা বলল। বাহ, বেশ দেখতে তো। হ্যাঁ। বলেই সে আবার তার হাসির শব্দ শোনা গেল। সেই নিঃশব্দ অথচ কি বিভৎস হিম শীতল হাসির স্রোত। বিজয় অনুভব করতে পারছিল যে তার সমস্ত শরীরে, বিশেষত মুখের কিছুটা, একটা ঠান্ডা চ্যাটচ্যাটে পদার্থ এক ফোঁটা করে পড়ছে। ছায়ামূর্তি বলে চলল, কতদিন স্বীকার করিনি আমি, আজ বেশ করে পুষিয়ে নেব। আজ অনেক দিনের পর খিদে মিটবে। আর নয়, আর যদি নিরুপায় হয়ে এভাবে বিছানার সাথে লেপ্টে থাকো তো এই পেতনি কিছুতেই তাকে বাঁচতে দেবে না। মনের জোর আর সমস্ত শক্তি আর সাহসকে একত্র করে এক ঝটকায় নিজেকে বিছানা থেকে উঠিয়ে নিল বিজয়। আর সঙ্গে সঙ্গে বুঝতে পারল তার ধাক্কায় ছায়ামূর্তিও
স্থানচ্যুত হয়েছে। সে এক ঝটকায় নিজের মাথার পাশে রাখা টর্চটা তুলে নিয়ে জ্বালালো। টর্চটাও যেন এক মুহূর্তে দেহের সর্বশক্তি নিয়ে জ্বলে উঠল। আর তাতে বিজয় যা দেখলো তাতে বিজয়ের সমস্ত শরীর, অঙ্গ প্রত্যঙ্গ ভয়ে ঘৃণায় গুলিয়ে যেতে লাগলো। একটা মূর্তি, নারী মূর্তি, অনন্ত, গলার স্বর অনুযায়ী তো তাই। কি বিভীষিকাময় তার রূপ! দেহের অনেক অংশ মাংসের বদলে শুধু হাড় বেরিয়ে পড়েছে। চোখের কুঠুরি থেকে কালছে লাল রক্তের ধারা নেমে এসেছে। পেটের নাড়ি ভুঁড়ি সব তলা পাকিয়ে বাইরে ঝুলছে। দেহের সব মাংস গলে গলে পড়ছে মাটিতে। আতঙ্কে বিজয় চেঁচিয়ে উঠল। শিবনাথ বাবু, শিবনাথ বাবু! কিছুক্ষণের মধ্যেই ধড়াম শব্দ করে ঘরের দরজাটা খুলে গেল, আর ঘরে ঢুকলো শিবনাথ। সেদিকে টর্চ ঘোরাতেই বিজয়ের ভয় আর আতঙ্ক মাত্রা ছাড়িয়ে গেল। কারণ ঘরে যিনি ঢুকলেন ইনি সেই শিবনাথ নন। ইনি কে? ইনি দেহের সব মাংস গলে গলে পড়েছে, হাড় পাঁজর সব যেন দাঁত বার করে নিদারুণ পুরো হাসি হাসছে। আর চোখ না, সেখানে তো কোনো সাদা অক্ষি গোলকই নেই, পুরোটাই কালো মণিতে পরিণত হয়েছে। শিবনাথের দাঁত কপাটি টর্চের আলোতে ঝকঝক করে উঠল। এত বড় আর বাঁকানো সদন্ত হলো কি করে হলো শিবনাথের? বিজয় কাঁপা কাঁপা গলায় বলল, শিবনাথ বাবু, শিবনাথ বাবু! আমি শিবনাথ, শিবের নাথ মানে নারায়ণ, হরি নারায়ণ। বরফের চেয়েও ঠান্ডা গলায় উত্তর এলো। বাইরের ঝড়ের তাণ্ডব ক্রমশ যেন আরো জোরালো হচ্ছে। থেকে থেকে বিদ্যুৎ চমকে উঠছে। আচমকা ঘরের সমস্ত মোমবাতিগুলো যেন একসাথে জ্বলে উঠল। তারপর তার শিখাগুলো প্রবল ভাবে কাঁপতে লাগলো। শিবনাথ বলল, 100 বছরের বেশি পুরনো এই বাড়িতে বন্দি আমি আর আমার বউ কুমো। আমাদের মুক্তি নেই এই বাড়ি থেকে। বাড়িতে আসা প্রত্যেক জীবিত মানুষের আয়ু শুষে শক্তি বাড়িয়ে চলেছি সেই তবে থেকে। কথাটি শেষ হলো কি হলো না, নারী কণ্ঠটি আবার খল খল করে হেসে উঠল। আবার টর্চ ঘোরালো বিজয় সেই নারী মূর্তির দেখে। তারপর হাসি থামিয়ে ইস্পাত কঠিন সুরে বলল, অপুঘাতে মরেছিলাম আমরা, খুন করা হয়েছিল। তাও আবার কি খুন করেছিল জানো? আমাদের নিজেদের ছেলে এই ঘরে বিষ দিয়ে। হ্যাঁ, কেন খুন করেছিল তা জেনেছিলাম মরার পরে। শ্রাদ্ধ করেনি। বন্দি আত্মা হয়ে আমরা ঘুরপাক খেতে লাগলাম এই ঘরে। আমাদের বাঁচাতে এসে আমাদের চাকর রাখহরিও মারা পড়লো আমাদের ছেলের হাতে। ওই যার রিক্সায় আজ তুমি এলে, কি মনে পড়ছে?
কিন্তু আমি কি করেছি তাতে? আপনারা আমার প্রাণের পেছনে পড়লেন কেন? খলখলিয়ে উঠে নারী মূর্তি বলল, আমাদের শিকার তো তুমি। তোমার আয়ু শুষে হৃদজনিতে আরো শক্তিশালী হব আমরা। রাক্ষসী তো সেই কাজই করে, রাতের অতিথি হিসেবে শিকার নিয়ে আসে। তবে বড় একটা আনতে পারে না, তবে যখন আনে তখন আর জানি না। কৌতুকে সুরে বলা কথাগুলো যেন ঝনঝন শব্দে আলোড়ন তুলল বিজয়ের কানে। আর দেরি নয়, ঘর থেকে পালাতেই হবে। পালাতে যাওয়ার উপক্রম করতে গিয়ে দৌড়তে যাবে, এমন সময় দুটো মূর্তি ঝাঁপিয়ে পড়ল। বিজয়ের উপর টর্চটা হাত থেকে পড়ে ছিটকে পড়ে গেল মাটিতে। শেষবারের মতো বিকট আর্তনাদ করে উঠল বিজয়। তারপর শুধুই তাজা নরম মাংস ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার শব্দ। ব্যাস। তা যাবেন নাকি একবার? নিশ্চিন্ত থাক। শুনছিলেন অনির্বাণ আচার্যের লেখা ভৌতিক গল্প নিশ্চিন্ত ধাম। গল্প পাঠে শুভাশিস, রিতম, অভিষেক, সুমেধা ও গৌতম। সূত্রধার সেবা আচার্য, পোস্টার সৌনাও, মিউজিক কম্পোজার তথাগত, পর্ব পরিচালনা মোনালি, সমগ্র ব্যবস্থাপনা অনির্বাণ। ধন্যবাদ। সবাই ভালো থাকুন আর আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে পাশে থাকুন মাহেশ্বরী অডিও ভাইবস।